অল্প পরিচিত না, এভাবে এই বন্যার সাথে পরিচিত না। এইভাবে আমাদের ডাইক ভেঙে দুধপুর, আমাদের মাল্লাগ্রাম, লোহাগ্রাম, জয়নগর পশ্চিম সাইডে ভেঙে এবং মধ্যবর্তী যে রাস্তাগুলো আছে সেগুলোও আমাদের পাশেই একটা ড্রেন আছে, এখানে রাস্তা ভেঙে আবার বিগত বন্যা যে 15-20 দিন আগে যে বন্যাটা হয়েছিল সেই বাঙ্গনে আমাদের কাতার বাবাজি মাসুম আহমদ এই এই বাঙ্গাটা মেরামতের জন্য টাকা দিয়েছেন এবং মেরামত করা হয়েছে। সেই পূর্ণ অবস্থায় আবার পানি প্রবেশ করে এই রাস্তাটা আবার চলে গেছে। এভাবে মাসুম গ্রামের রাস্তাটা আরও খারাপ অবস্থায় আছে এবং আমাদের নোয়াগ্রাম কটকটির মধ্যে দিয়ে একটা ডালাই রাস্তা আছে, সেই রাস্তাটা প্রত্যেকটা রাস্তা মানে জমিনে চলে গেছে। এইভাবে মানুষ চলাচল করতে পারে নাই। আর বিশেষ করে এই অঞ্চলে নৌকা চলাচলের জন্য কঠিন অবস্থা, কারণ এখানে কোনোদিন নৌকা চলে নাই, নৌকা চলাচলের কোনো রাস্তাও নাই। এরপরেও পানি বেশি থাকায় আমরা কিছু নৌকা দিয়ে মানুষজনকে সামান্য আমরা সহযোগিতা করেছি এবং এখন পানি কমে গেছে অনেকটাই, কিন্তু ডাইক দিয়ে এখনও পানি আসছে, দিলেও মানুষের ঘর বাড়ি এখনও পানির নিচে আছে, স্বাভাবিক অবস্থায় পানির নিচে আছে এবং পানি কমলেও মানুষের এই দুর্ভোগের কোনো শেষ নেই। আপনি দেখেন এই বাজার এলাকার আমাদের আশ্রয় কেন্দ্র আহমদী আলিম মাদ্রাসায় আশ্রয় কেন্দ্র একটা আছে, সেখানে প্রায় 300-350 মানুষ অবস্থান করছে এবং এই রোডে এই এলাকার মানুষ, এই রোড ব্যাপী মানুষ, ছোটো বাচ্চা থেকে শুরু করে মহিলা পুরুষ সবাই এই রোডে অবস্থান নিয়েছে। এখানে আমরা শুনতে পাচ্ছি আমাদের জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান অ্যাডভোকেট নাসিরউদ্দিন খান সাহেব আসবেন আমাদের এলাকা দেখার জন্য, সেই জন্য মানুষজন অপেক্ষা করছে ওনার সাথে সাক্ষাৎ করবে। এবং আমার মনে হয় আমরা সরকারি যে অনুদানটুকু আমরা আমাদের থানা প্রশাসন এবং উপজেলা প্রশাসন সবাই মিলে চেষ্টা করতেছে, কিন্তু আমাদের রামপুরের এখানে ভাঙ্গনের কারণে হয়তো বা সরকারি মালামাল পুনরায় আমাদের ইউনিয়নে প্রবেশ করতে পারে নাই এবং স্বাভাবিকভাবে আমাদের মুসলিম হ্যান্ডস আমাদের সাহেব বাড়ির ব্যবস্থা সাহেব আমাদের সহযোগিতা করেছেন। আমরা বাল্লাগ্রাম এবং নালুয়ারা কোর্সটি আমাদের তাজিম পীর সাহেবের মাধ্যমে এগুলাতেও ত্রাণ দেওয়া হয়েছে এবং আরও ত্রাণ আসতেছে আমরা শুনতে পাচ্ছি, কিন্তু স্বাভাবিক আমাদের যে ব্যক্তি পর্যায়ে যে ত্রাণটুকু আমাদের খুবই লাগবে। আমাদের প্রবাসী যারা বাইরে আছেন অতি কষ্টের কিছু টাকা তারা আমাদেরকে দিয়ে সহযোগিতা সবসময় করে, এবার কেরোর বন্যায় তারা আরও আমাদেরকে সহযোগিতা করবে, এটা আমার বিশ্বাস। কারণ এই সহযোগিতাটা আরও লাগবে, কারণ আমি ফেসবুকে দেখেছি আমাদের কাতার প্রবাসী মাসুম আহমদ যে স্ট্যাটাস দিয়েছে যে ঘর বাড়ি যাদের মেরামতের প্রয়োজন, বিশেষ করে যাদের অবস্থা খুবই খারাপ, যাদের বেড়া চলে গেছে বা এই ধরনের জরুরি ভিত্তিতে মেরামতের প্রয়োজন যারা, ওনার সাথে যোগাযোগ করলে উনি মেরামতের জন্য অর্থ প্রদান করবেন এবং আমাদের আল মাহমুদ সাবিলের মাধ্যমে সেই তথ্যগুলো যাবে এবং তার মাধ্যমে এই কাজগুলো হবে। এইভাবে যদি আমাদের প্রবাসীরা আমাদের পাশে এসে না দাঁড়ায় এবং দাঁড়ানোর জন্য আমি আহ্বান করব এবং বিশেষ করে নালুয়ারা থেকে কোর্সটি বাল্লাগ্রাম এবং আমাদের জিতপুর এই অঞ্চলগুলো বিশেষভাবে ক্ষতিগ্রস্ত, মানসিক, আর্থিক, সামাজিক সব দিক দিয়ে ক্ষতিগ্রস্ত, কোনো ব্যবস্থা নেই এবং নিম্ন অঞ্চল এখন মারাত্মকভাবে প্রভাবিত হচ্ছে। কারণ কুশিয়ারা নদীর পানি এদিকে আসতেছে, এই পানিটাও নামা অঞ্চলে যাচ্ছে, নামা অঞ্চলে প্রায় প্রতিটি রাস্তা এখন ভুলে গেছে, এদিক দিয়ে পানি কমতেছে, সেদিক দিয়ে মানে ডুবে যাচ্ছে। তা আমাদের ইউনিয়নের প্রত্যেকটা এলাকা আক্রান্ত, আমাদের ইউনিয়ন চেয়ারম্যান মেম্বার যারা আছেন তারা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে মানুষের পাশে দাঁড়ানোর জন্য, কিন্তু একদিকে গেলে আরেকদিকে নাই, এইভাবে মানে হচ্ছে এই কাজগুলো। আমরা সামাজিকভাবে সবাই যদি ঐক্যবদ্ধভাবে কাজ করি, ইনশাল্লাহ মানুষের এই দুর্যোগটা কিছুটা হলে লাঘব হবে। আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় অত্যন্ত আন্তরিকভাবে দেখভাল করছেন এবং আমি আজকে আমাদের ওসি থানাঘাট থানার ওসি মহোদয় এবং সার্কেল আমাদের এই আশ্রয় কেন্দ্রে এসে প্রায় 200 পরিবারকে শুকনা খাদ্য দিয়ে গেছেন
এবং এইভাবে ওনারা আন্তরিকভাবে কাজ করছেন। পাশাপাশি আমরাও আমাদের সাধ্যমতো চেষ্টা করছি মানুষের পাশে দাঁড়ানোর জন্য। এই বিপদে যদি আমরা একে অন্য সহযোগিতায় না থাকি তাহলে আমাদের জন্য খুবই কষ্টদায়ক হবে। এবং আমি মনে করি আমাদের বিশেষ করে আমরা যারা বিত্তবান আছেন, যারা বাংলাদেশে হোক বিদেশে হোক, যে অবস্থান থেকে হোক, আমরা আমাদেরকে সহযোগিতা করার জন্য আমি বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। এখানে আমাদের রোশন আছে, আমাদের সেজির পরিষদের সভাপতি আফতাব হোসেন, আমার মাতাব ও আমাদের এলাকার যারা যেভাবে পারে আমাদের এলাকার জন্য সহযোগিতা করে যাচ্ছে। এবং বিশেষ করে আমরা ধন্যবাদ জানাই আমাদের কানাইঘাটের সাংবাদিক মহলকে, যেভাবে আমাদের পাশে দাঁড়িয়েছেন এবং তথ্য তুলে ধরছেন। কারণ ওনাদের তথ্যর মাধ্যমে এই প্রশাসন অবগত হচ্ছে, আমরা অবগত হচ্ছি, আমরা সেদিকে দিক ছুটে যাচ্ছি। এবং বিশেষ করে কানাইঘাটের প্রতিটি এলাকা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সহ সরকারের যে সংস্থাগুলো আছে, দুর্যোগ ব্যবস্থাপনায় যেগুলো কাজ করতেছে, আমি বিনীতভাবে অনুরোধ করব, কানাইঘাটের কোনো একটি এলাকা সুস্থ নেই। যারা বন্যার সাথে জীবনেও পরিচিত ছিল না, তারাও আজকে পানির নিচে তলিয়ে গেছে বাড়িঘর। এবং বিশেষ করে গোখাদ্য একটা মারাত্মক সমস্যা। সেদিক দিয়েও সরকারকে আন্তরিকভাবে কাজ করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করব। কারণ গৃহপালিত পশুরা না খেয়ে আছে, কোনো অবস্থাতে তার খাদ্য সংকুলন করা যাচ্ছে না। মানুষজন অসুস্থ এবং যারা গৃহপালিত পশু আছে তাদেরকে কোথায় রাখবে, কী হবে, এই ব্যবস্থাটুকু আমাদের জন্য করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করব। কানাইঘাট প্রশাসন সহ জেলা আমাদের ডিসি মহোদয় আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন। কারণ আমাদের 13টি জেলা আক্রান্ত। হ্যাঁ, 13টি উপজেলা আমাদের আক্রান্ত। কারণ সবাই পানির সাথে সংগ্রাম করে আমাদের জীবনযাপন করছে। এই নিবেদনটুকু রেখে আবার সবাই যেন আমরা সুস্থ থাকতে পারি, এই আশাটুকু রেখে সবাইকে, আর যারা আক্রান্ত হয়েছেন যারা বিপদগামী আছেন, যাদের বাড়িঘর চলে গেছে পানির নিচে, তাদেরকেও বলবো একটু ধৈর্য ধারণ করে। কারণ আপনার সাথে আমরা সবাই আছি। বিপদ একাকি আসে না, বিপদ যখন চলে এসেছে আমরা সেগুলো মোকাবিলা করার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলে ইনশাল্লাহ আমরা বিপদমুক্ত হব। সবাইকে ধন্যবাদ। আরেকটা বিষয়, আমরা এখানে এসে যতটুকু জানতে পারলাম যে এলাকার মানুষ অনেকের মতামত ব্যক্ত করতে, যে বিশেষ করে এই বন্যার কারণটি হচ্ছে সুরমা ডাইকের একাধিক ভাঙ্গন, বেড়িবাঁধ শক্ত আকারে না হওয়ার কারণ। আর আরেকটা কারণটা হচ্ছে ওই যে দনবগা যে খালটা আছে, খালটা খনন এবং খালের সম্মুখে যেখানে পানি নামার প্রতিবন্ধকতা সৃষ্টি করছে, বিশেষ করে সড়কের বাজার অঞ্চলে এখানে কয়েকটি দোকানপাট স্থাপনা তৈরি করে। এই বিষয়গুলো আপনার কাছে কীরকম লাগছে? তাদের দাবিগুলি যৌক্তিক না? আজকে যে অবস্থাটা আমাদের এলাকায় হয়েছে সেটা আসলে বলতে গেলে, এই খাল খনন যদি না হয়, যদি খালটা পরিষ্কার থাকতো, যে পানি চলাচলের রাস্তাগুলো যদি সঠিকভাবে থাকতো, তাইলে আমাদের রাস্তা ভাঙত না। এই রাস্তা না ভেঙে পানি যেদিকে যাওয়ার কথা, আপনি দেখেন ধনবাগা খাল এই পাশেই আছে, কিন্তু এখানে কোনো স্রোত নেই। হ্যাঁ, যে স্রোত কোথায় আছে, রাস্তা ভেঙে পানি যেদিকে যেতে পারছে সেদিকেই স্রোত হচ্ছে। আমি বিনয়ের সাথে বলবো, আমাদের ইউনিয়নের চেয়ারম্যান মহোদয়কে বলবো যে আপনি এই ব্যবস্থাটুকু নেন, কোথায় কোথায় আমাদের পানি এই চলাচলে বাধা আছে সেগুলো আপনি রিপোর্ট করেন। এবং আমাদের ইউএনও মহোদয় খুবই আন্তরিক, এবং সেই দিক দিয়ে সরকারও আন্তরিক। কারণ খাল খনন আমাদের ইউনিয়নে একটি প্রকল্প আছে, সেটা আজ হোক কাল হোক এটা হবে। যদি আগে হয়ে যায় তাহলে আমরা বিপদমুক্ত হয়ে যাই। কারণ এই খালটা যদি ক্লিয়ার থাকতো, এই খাল পানি যাওয়ার ব্যবস্থা যদি থাকতো, তাহলে আমাদের বাড়িঘরও মানে এইভাবে ডুবে যেত না, রাস্তাঘাট ভেঙেও পানি যেত না। সঠিকভাবে যদি খাল খনন করা হয়, খালের মুখগুলো ক্লিয়ার করা হয়, ইনশাআল্লাহ এই অদূর ভবিষ্যতে আমাদের এই ধরনের দুর্ভোগ পোহাতে হবে না। এটা আমি মনে করি আগামী দিনের জন্য সবাই সচেতন হওয়া দরকার। কারণ আমরা খাল বন্ধ করে একটা পাইপের মধ্যে দিয়ে দিয়েছি, একটা পাইপ দিয়ে আমরা খাল বন্ধ করে দিয়েছি। আপনি দেখবেন বাংলা বাজারের একটি খাল দেখবেন, যেখানে কোটি কোটি টাকার কালভার্ট আছে, যেখানে মাটি ভরার দিয়ে খাল বন্ধ করে এই যে পানি বন্ধকতার সৃষ্টি হয়েছে। আমি সেদিকে যাব না। আমাদের ইউনিয়নের যে কয়টি খাল আছে, সেগুলো সব কয়টি খাল পরিষ্কার এবং পরিচ্ছন্ন থাকলে
এই খালগুলো থাকলে আমাদের এই জনসম্মুখে পানি আমাদেরকে হানা দিত না, আমরা নিরাপদ থাকতে পারতাম। আমাদের পৌরমাটি একটা খাল আছে, মাসুগ্রামে একটা খাল আছে, আমাদের নোয়াগাম হয়ে একটি খাল আছে এবং দনবাগাতেও একটি চুইসগেট আছে। চুইসগেট যে চুইসগেটটা আমরা বিকল অবস্থায় আছি, কোনো এই চুইসগেট যদি আমরা সঠিকভাবে পানি নিষ্কাশনের ব্যবস্থা করে রাখতে পারতাম তাহলে আমাদের এই দুর্যোগটা হতো না, ডাইক ভাঙতো না। আর বিশেষ করে ডাইকের কথা বলেছেন, ডাইকের যে বরাদ্দ 13 কোটি টাকা তার বরাদ্দের কাজ চলছে, চলমান আছে। সেখানে খারাপ প্রতিবন্ধকতা করলো সেটা তথ্য মানে বের করে এই কাজগুলো আমাদেরকে করতে হবে। এবং এখানে যে ধরনের বিপজ্জনক পজিশনে আমরা চলে এসেছি, আগে আমাদের ডাইক ভাঙলেই বেঁধে দিলেই হতো, কিন্তু এখন যেদিকে পানি নামছে সেখানে আমাদের মনে হয় 80-90 ফুট আমাদের গর্ত হয়ে গেছে। এই গর্তটুকু মানে মেরামত করা তো সম্ভব নয়, একটা বাইপাস দিয়ে আমাদেরকে কাজ করতে হবে। আশা করি আমাদের পানি কমলে আমাদের পানি উন্নয়ন বোর্ডের যে কাজগুলো আছে, টেন্ডার প্রক্রিয়া আছে, কন্ট্রাক্টর সাহেবও আছে, সেই কাজটুকু দ্রুত না করলে এই এলাকায় যদি কৃষিক্ষেত না হয় তাহলে আমাদের মানুষকে বাঁচানো সম্ভব হবে না। মানুষ কৃষির উপর নির্ভরশীল। এই এলাকার মানুষ, প্রত্যেকটা মানুষ, আপনারা জানেন পানি কমার সাথে সাথে আমরা হানি বলি, আমাদের ধানের চারা রোপণ করে সেখানকে এই যে বীজগুলো চলে গেছে, এই বীজগুলো তুলাইয়া ওঠার সামর্থ্য আমাদের আর নাই। কিন্তু সরকার থেকে যেগুলো দেওয়া হয় সেগুলো হয়তো আমরা পাবো, কিন্তু আমাদের ব্যক্তি যে বীজ সংরক্ষিত থাকতো সেগুলো আমরা চলে গেছে। এবং ডাইক না বেঁধে দিলে আমাদের এই এলাকা বিশাল একটা এলাকা, আমাদের কৃষিক্ষেত হবে না। আর কৃষিক্ষেত না হলে আমাদের এলাকার মানুষজনকে আমরা যে ধরনের অনুদান আমরা পাশাপাশি দিতেছি, এই অনুদান দিয়ে কাভার হবে না, কারণ সারা বছরের খানি সংগ্রহ করে আমাদের কৃষি থেকে। যে আমি দয়া করে আমাদের যারা সংশ্লিষ্ট বিভাগ আছে, কৃষি বিভাগ আছে, আমাদের পানি উন্নয়ন বোর্ড আছে, আমাদের যে সংস্থাগুলো উন্নয়নমূলক কাজে নিমজ্জিত আছে তাদেরকে বলবো একত্রিত হয়ে সবাই সংঘবদ্ধভাবে আমাদের মেয়র সাহেব, আমাদের জেলা সিলেটের যে মেয়র সাহেব যে বলেছেন, সমন্বয়ে একটি টিম নিয়ে প্রত্যেকটা বিভাগের একজন দায়িত্বশীলদেরকে নিয়ে যে কাজটুকু করতে হবে আগামী দিনে। সেভাবে কাজ না করলে আমাদের এলাকা উন্নত হবে না এবং মানুষজনকে বাঁচিয়ে রাখা সম্ভব হবে না। আমি বিনয়ের সাথে সবাইকে আন্তরিকভাবে অনুরোধ করব আপনারা দয়া করে এইদিকে লক্ষ্য রাখবেন এবং ডাইক বেঁধে না দিলে এই এলাকার মানুষের, এই এলাকা না এই অঞ্চলটা একদম তলিয়ে যাবে। ধন্যবাদ সবাই মিলিয়ে। আপনার ইউনিয়ন 3 নম্বর দিকের পর ইউনিয়নে কতজন মানুষ পানিবন্দী হতে পারে? এই মুহূর্তে আমরা প্রায় 30-35 হাজার মানুষ আমরা পানিবন্দী আছি এবং ক্ষতিগ্রস্ত আছে প্রায় 20,000 মানুষ। 20,000 পরিবার ক্ষতিগ্রস্ত আছে এবং আমরা মনে করি আমার ইউনিয়নের অংশ, যে উপর অংশ, যে এলাকায় কখনো পানি হয় না, সেই অংশের কোনো অস্তিত্ব নাই। কারণ এখন মানুষ পানি কমার পরে বাড়িতে যেতে হলেও 1 মাস সময় লাগবে। বাড়ি মেরামতের জন্য যে অর্থনৈতিক যে সামর্থ্য, এটাও আমাদের মানুষের না। এগুলোভাবে বিশেষ করে আমাদের দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তাবৃন্দকে আমি বলবো, এই বিভাগে যারা কাজ করছে আমাদের পেআইও সেকশনে, আমি বিনয়ের সাথে বলবো, আমার পেআইও সাহেবকে বলবো, উনি একজন দক্ষ পেআইও আমাদের কানাইঘাটের, তিনি আমাদের এলাকার প্রত্যেকটা এলাকা চিনেন এবং জানেন। আমি বিনয়ের সাথে বলবো উনি একবার আমাদের এলাকায় এসে প্রত্যেকটি বাড়ি কোয়ারি করে যাদের ঘর ভেঙে গেছে, মেরামতের প্রয়োজন, যাদের ঘর একবারে নাই তাদেরকে ঘর ব্যবস্থা করে দেওয়ার জন্য আমি আমাদের কানাইঘাটের পিআইও অফিসার মহোদয়কে বলবো, আপনি অত্যন্ত ভালো একজন মানুষ, আমাদের পরিচিত মানুষ, আমাদের পরীক্ষিত একজন মানুষ, আপনি একবার এসে আমাদের এই এলাকাটুকু দেখে আমাদের যারা গৃহ সমস্যা আছে তাদেরকে গৃহ নির্মাণের জন্য আপনি একটি প্ল্যান তৈরি করে আমাদের সরকার মহোদয়কে পাঠান দয়া করে। এটা আপনি না করলে এটা মেরামতের কোনো অর্থ আসবে না। আপনি আপনার মাধ্যমে, ইউনো মহোদয়ের মাধ্যমে, আমাদের জেলা প্রশাসকের মাধ্যমে সরকারের মন্ত্রী মহোদয়ের কাছে এবং সচিব মহোদয়ের কাছে যাবে এবং সেখান থেকে অর্থ আসলে আমাদের খুবই উপকার হবে। ধন্যবাদ। দর্শক, আমরা এতক্ষণ কথা বলেছিলাম বাংলার চিঠি।
সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে কথা বলছিলেন কানাইঘাট ৩ নং দিঘিরপাড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলী হোসেন কাজল। তো দর্শক, আমরা এই মুহূর্তে বিদায় নিচ্ছি, আবারও যুক্ত হব অন্য কোথায় থেকে। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য।